ভূগোল বিষয়ের মাস্টার্স প্রিলিমিনারি এবং অনার্স থার্ড ইয়ারের জিওমরফোলজি কোর্সের শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে আমরা জিওমরফোলজি কোর্সের একটি খুব ইম্পর্টেন্ট টপিক কভার করব। সাবজেক্ট জিওমরফোলজি। The course is relevant to master's preliminary and honors third year as well. টপিক হচ্ছে আজকে the origin and development of river. এটা হচ্ছে নদীর উৎপত্তি এবং বিকাশ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজকে আমরা একটি নদী তার সৃষ্টির শুরু থেকে কিভাবে সৃষ্টি হয় এবং কালের পরিক্রমায় কিভাবে সে বেয়ে বেয়ে আবার সাগরে গিয়ে পতিত হয়, এই যে তার যে স্টোরি লাইন, একটি নদীর যে পথ পরিক্রমা, এটি হচ্ছে বেসিক্যালি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রিভার। আমরা ক্লাসের মাঝখানে হয়তো দেখব যে এই চলতি পথে একটি নদী অনেকগুলো আসপেক্ট, অনেকগুলো বিষয় সে কাভার করবে। সে কিছু ফিচার গড়ে তুলবে, কিছু ওয়ার্ডস, কিছু কাজ সে সম্পাদন করবে, একটা সার্টেন লেভেল থেকে সে উৎপত্তি লাভ করবে এবং একটা সার্টেন আউটফলে গিয়ে সে মিলিত হবে অন্য কোনো বড় নদী কিংবা সাগরের সাথে। এই যে সৃষ্টি থেকে এর পতিত হওয়া পর্যন্ত যে স্টোরি লাইন, এটি হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রিভার, নদীর উৎপত্তি এবং বিকাশ। ফার্স্ট অফ অল স্টুডেন্টস, আমরা দেখবো যে একটি নদী উৎপত্তির জন্য কোনো শর্তের প্রয়োজন আছে কিনা। ওয়েল, একটি নদীর উৎপত্তির জন্য শর্তের প্রয়োজন আছে। যেমন বৃষ্টিপাতহীন কোনো অঞ্চলে নদীর সৃষ্টি হয় না। একইভাবে শুধু বৃষ্টিপাত হলেও নদীর সৃষ্টি হয় না, সাথে থাকতে হয় কিছু উচ্চভূমি। বৃষ্টি ঝরে পড়বে উচ্চভূমিতে, সেই উচ্চভূমিতে থাকবে স্লোপ বা গ্রেডিয়েন্ট, থাকবে ঢাল, ভূমির ঢাল। সেই উচ্চভূমিতে পতিত বৃষ্টি ভূমির ঢাল বেয়ে খাড়া অথবা অনেকটা খাড়া, কিছুটা খাড়া ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসবে। বৃষ্টির পানি খাড়া ভূমির ঢাল বেয়ে যখন নিচের দিকে নেমে আসে ডিউ টু গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তির ফলে, তখন যে ফোর্সটা ক্রিয়েট হয় সেটি ভূমিকে ক্ষয়, চূর্ণ এবং বিভিন্ন রকম ভাবে ভূমিকে সে কি করে, মানে মডিফাই করে, একটা খাত তৈরি করে, একটা চ্যানেল তৈরি করে। সেই চ্যানেলটি আস্তে আস্তে আবার নিচের দিকে নামে। একাধিক ফল্গুধারা, একাধিক চ্যানেল যখন একত্রে মিলিত হয় তখন পাশে বেড়ে যায়। এভাবে বাড়তে বাড়তে আস্তে আস্তে মাটির টানে সমতলের দিকে চলে আসে। আবার ইনফ্যাক্ট আমাদের পৃথিবীটা হচ্ছে একটা গ্লোব, একটা স্ফিয়ার, মানে গ্রেডিয়েন্ট বা স্লোপ হচ্ছে ইজ এভরিওয়্যার, সর্বত্রই। আমরা হয়তো আপাত দৃষ্টিতে চোখে দেখি না যে স্লোপ আছে কিনা, কিন্তু স্লোপটা ইনফ্যাক্ট সব জায়গাতেই। সে মাটির টানে গ্লোব মানে স্ফিয়ার বেয়ে আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হয় এবং যেখানে সমুদ্র পায় বা আরো কোনো বড় নদী পেয়ে যায় সেখানে গিয়ে মিলিত হয়। এভাবে একটা নদীর পথ পরিক্রমায় তার সৃষ্টি থেকে তার পতিত হওয়া পর্যন্ত, মিলিত হওয়া পর্যন্ত, মোহনা পর্যন্ত একটি নদীর পুরো কোর্স সম্পন্ন হয়, একটি রিভার কোর্স সম্পন্ন হয়। ওকে, আমরা প্রথমে জেনে নিলাম একটু আগে যে নদীর সৃষ্টির প্রথমেই দরকার হচ্ছে রেইনফল। দ্বিতীয় শর্ত, মাউন্টেন্স বা হাইল্যান্ডস লাগবে, মানে বৃষ্টিটা ঝরে পড়বে পর্বতের উপর। থার্ড, পর্বত মানে তার স্লোপ আছে, গ্রেডিয়েন্ট আছে, মানে স্লোপ বা গ্রেডিয়েন্ট থাকবে, নতিমাত্রা বা ঢাল বলি আমরা ভৌগোলিক ভাষায় এটিকে। তার মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এইটে পানিকে টেনে নিচের দিকে টেনে নিয়ে আসে। এখন নদী সৃষ্টির ইতিহাসটা কল্পনা করতে গেলে, হ্যাঁ, কল্পনা শব্দটা এখানে বেশি প্রযোজ্য, এই জন্য তোমরা একটু ভেবে দেখো স্টুডেন্টস, জাস্ট ইমাজিন, একটু ভেবে দেখো যে একটি অনেক বড় পার্বত্য অঞ্চল, একটা বৃহৎ পার্বত্যভূমি, পর্বতমালা, একটা মাউন্টেন রেঞ্জ, তার উপরে আকাশ, খুব সুন্দর দৃশ্য স্টুডেন্টস। ভাবো
জাস্ট থিঙ্ক ওভার যে এই আকাশে অনেক মেঘমালা ভেসে বেড়াচ্ছে। আর তোমরা জানো যে কিভাবে মেঘের তৈরি হয়। বাষ্পীভূত মানে পানি বাষ্পীভূত হওয়ার পর যতটা ঊর্ধ্বে ওঠার দরকার উঠে গিয়ে সে বাষ্পীভূত হয়ে মেঘের তৈরি করে তারপর মেঘ থেকে তাপমাত্রা আরো একটু কমে গিয়ে প্রিসিপিটেশন বা বৃষ্টি হিসেবে যখন ঝরে পড়ে, কল্পনা করছো স্টুডেন্ট যে সেটি একটি বিশাল পার্বত্য ভূমিতে যেখানে অনেকগুলো চূড়া আছে, শৃঙ্গ আছে। পর্বত মানে একটা শৃঙ্গ নয়, পর্বত মানে হচ্ছে আ সিরিজ অফ পিকস। আ সিরিজ অফ পিকস, অনেকগুলো শৃঙ্গ রয়েছে। দুইটি শৃঙ্গের মাঝখানে থাকে কিছু অবনমন, ডিপ্রেশন। এইগুলোকে আমরা হ্রদ বলি, সরোবর বলি। যেমন মানুষ সরোবরের কথা তোমরা জানো, তিব্বতে অবস্থিত। এই সরোবরগুলোতে সে বৃষ্টির পানি এসে জমা হয়, অথবা না জমে, পানি হিসেবে না জমে সে কি হয়, উচ্চভূমি যেহেতু তাপমাত্রা কম, সে জমে যায়। পর্বতের গায়েও বরফের স্তূপগুলো জমে থাকে। এই জমে থাকা বরফের স্তূপ কিংবা এই পানি যখন মাটির টানে মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিচের দিকে নেমে আসে, তখন পর্বত গাত্রে স্প্রিং বা ঝর্ণার তৈরি হয়। আর পর্বতের নরম বা কোমল শিলাগুলো ফেটে বা চূর্ণ হয়ে পানির টানে, সেই জলরাশির টানে স্রোতের ফলে যে ভেলোসিটি তৈরি হয়, সেই ভেলোসিটি কি করে সবগুলোকে নিচের দিকে নিয়ে আসে, নামিয়ে নিয়ে আসে নিচের দিকে। এটা হচ্ছে নদী সৃষ্টির প্রথম অবস্থা। প্রথম অবস্থায় নদীগুলো খুব খরস্রোত হয় এবং একটু চিকন বা এর চ্যানেলটা হয় কম প্রশস্ত, কারণ এর নিম্ন ক্ষয়টা তখন খুব বেশি হয় ডিউ টু গ্র্যাভিটি। মানে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি খুব বেশি কাজ করে, খাড়া ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, ফলে ছোট্ট ছোট্ট চ্যানেল বা ছোট্ট ছোট্ট ফুলগুলো ধারা তৈরি হয়। এদেরকে আমরা ভৌগোলিক পরিভাষায় এক একটিতে রিলস বলি। লিখে দিচ্ছি আমি, রিলস, RILLS, রিলস। এই রিলস গুলো আরো যখন নিচের দিকে নামে, বা পাশ থেকে আসা একটি রিলের সাথে ডান পাশ থেকে আসা একটি রিল যখন মিলিত হয়, তখন তার উইডথ একটু বেড়ে যায়, তখন নামটা পাল্টে গিয়ে হয়ে যায় গালিস। গালিস হয়ে যায়। রিলস থেকে গালিজ প্রশস্ততা একটু বাড়লো, উপর থেকে আরেকটু নিচে নামলো, সমতলের খুব কাছাকাছি এলো। এইভাবে একাধিক গাড়ি যখন একত্রে মিলিত হয়, উইডথ আরো বেড়ে যায়, তখন আমরা এটাকে বলি স্ট্রিমস। মানে আসলে এতক্ষণে আমরা নদীতে চলে এলাম। লক্ষ্য করো স্টুডেন্টস, এই বোর্ডে একটা ছোট্ট ফিগার দেওয়া আছে, চিত্র। উপরে পার্বত্য ভূমি, কিছু রিলস 1 and 1 বললাম, এগুলোকে দুইটা 1 একত্রে মিলে হয়ে গেল 2। হ্যাঁ, দুইটা 2 যদি একত্রে মিলে হয়ে যায় 3। 3 এর সঙ্গে একটা 1 মিলে 3 থেকে যায়, দুইটা 2 একত্রে মিলে আবার 3 থেকে যায়। যখন 3 মানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড, যখন প্রথম দিকে যখন রিল হিসেবে সেগুলো আবির্ভূত হয়, মানে নেমে আসে নিচের দিকে, তখন সেগুলোকে আমরা বলছি ফার্স্ট অর্ডার। যখন দুইটা রিল একত্রে মিলিত হয়ে গাড়িতে রূপান্তরিত হয়, পরিণত হয়, তখন সেগুলোকে আমরা বলছি সেকেন্ড অর্ডার। এবং যখন খুব প্রশস্ত বড় নদী হিসেবে সেগুলো দেখা যায়, তখন সেগুলোকে আমরা থার্ড অর্ডার স্ট্রিম বলছি। স্ট্রিমের রূপান্তর কিভাবে ঘটে? পার্বত্য ভূমি থেকে যত নিচের দিকে নেমে আসে, একাধিক খরস্রোতা রিলস কিংবা একাধিক গালিস যখন একত্রে মিলিত হয়, ধীরে ধীরে বড় নদী হিসেবে দেখা দেয়। সেটি সমুদ্রের উপর যখন চলে আসে, এর চিত্রগুলো লক্ষ্য করো যে 1 and 1 মিলে 2, 2 and 2 মিলে 3, 3 and 1 মিলে আবার 3 থেকে যায়। হ্যাঁ, এইভাবে সমুদ্রের উপর দিয়ে নদীটি গিয়ে সমুদ্রে গিয়ে মেশে। এই যে উপরে পাহাড় থেকে নিচের সমুদ্র পর্যন্ত এর যে পথ পরিক্রমা, এর যে কোর্স, এর যে পথ চলা, সেক্ষেত্রে এখানে আমরা দেখব যে আসলে অনেকগুলো কাজ সে সাধন করে। একটি নদী তার উৎস অঞ্চল থেকে প্রকৃত অঞ্চল পর্যন্ত পৌঁছতে যে কোর্সটা মেনটেন করে, সেখানে অনেকগুলো ওয়ার্ডস বা কিছু রিভার ওয়ার্ডস আমরা দেখে থাকি। সেগুলো হচ্ছে, একটু দেখে নিই আমরা। 3টে ওয়ার্ড ঘটে। একটি নদী পার্বত্য অঞ্চল থেকে স্টার্ট করে সে একটি বড় নদী অথবা সমুদ্র যেখানেই মিশুক, 3টে কাজ সে করে থাকে।
এক নম্বর কাজ হচ্ছে দ্য ইরোশন, সে ক্ষয় কার্য করে। দ্য ওয়ার্ক অফ রিভার বা রিভার ওয়ার্কস, এক নম্বর কাজ হচ্ছে সে ইরোশন করে। পার্বত্য ভূমি থেকে খাড়া ঢাল বেয়ে যখন নিচের দিকে নামে তখন যে ভেলোসিটি কাজ করে, পানির চাপ এবং তার গতি মিলে পর্বতে বড় বড় স্টোনস, গ্র্যাভেলস, বোল্ডার্স, বড় বড় পাথরের চাই এগুলোকে ভাসিয়ে নিয়ে নিচের দিকে নেমে আসছে। প্রচুর ক্ষয়কার্য করে, বিভিন্ন রকমের ভূমিরূপ তখন সে তৈরি করে ফেলে। সেই ক্লাসে আমরা পরে যাব, তার আগে আমরা দেখি যে ক্ষয়কার্য করে পানির টানে মাধ্যাকর্ষণ শক্তি বেয়ে দেয়, সেগুলো আবার নিচের দিকে নামতে থাকে। নদীতে এসে পড়লো, সেই নদী সেগুলোকে বয়ে নিয়ে নিয়ে যায়। যখন সমতলের দিকে চলে আসে, এই যে আসলো, প্রথমে কি করলো, ক্ষয় করলো। ক্ষয় করা দ্রব্যগুলোকে, ম্যাটারগুলোকে সে কি করছে, পরিবহন করে করে নিয়ে আসছে। এটাকে আমরা বলছি ট্রান্সপোর্টেশন, মানে পরিবহন। ক্ষয়িত দ্রব্যগুলোর পরিবহন ঘটে স্রোতের টানে। ওকে, গেল দ্বিতীয় কাজ। রিভার ওয়ার্কসের দ্য থার্ড কাজ হচ্ছে ডিপোজিশন বা অধঃক্ষেপণ। যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কমে যায়, নদী যখন ক্রমশ সমতলের উপরে উঠে আসে, মানে সমতলের উপর দিয়ে যখন সে বয়ে চলে, তখন আগের মতো গ্র্যাভিটি আর কাজ করে না। ফলে তখন যেটা ঘটে, তার ক্ষয় কার্যের চেয়ে সঞ্চয় কার্য বেশি হতে থাকে। মানে যা সে বয়ে নিয়ে এসেছিল সেগুলো আর বয়ে নিয়ে যেতে পারে না, ডিউ টু ল্যাক অফ গ্র্যাভিটি। সেগুলো সে কি করে, সেটেল ডাউন করে, অধঃক্ষেপণ করে, বিছিয়ে দেয় তার বেডে, তার যে পেটের পাশে। যদি বন্যা হয় তাহলে উভয় পাশে সেগুলো কি করে, অধঃক্ষেপণ করে, হ্যাঁ, ডিপোজিট করে। ফলে 3 রকমের কাজ সে সম্পাদন করে। আর এই কাজ 3টে সম্পাদন করতে গিয়ে একটি নদী তার উৎস থেকে মোহনায় ভর্তি হওয়া পর্যন্ত কিছু পদচিহ্ন রেখে যায়, কিছু পদচিহ্ন সে রেখে যায়, মানে চিহ্ন রেখে যায়। সেই চিহ্নগুলোকে আমরা ফিচার্স বলতে পারি। ফিচার্স সে তৈরি করে। স্টুডেন্টস, লক্ষ্য করো যে একটি নদী তার উৎপত্তি স্থল থেকে তার পতিত স্থল পর্যন্ত যে পথ পরিক্রমা বা তার যে কোর্স, রিভার কোর্স, এইটি যখন সে সম্পূর্ণ করে, সে কি করে, আলটিমেটলি অনেকগুলো কাজ সে করে। একটি হচ্ছে ইরোশন, একটি হচ্ছে ট্রান্সপোর্টেশন, অন্যটি হচ্ছে ডিপোজিশন। এই 3টি কাজের ফলে সে কিছু চিহ্ন রেখে যায় পাশে। এই চিহ্নগুলোকে আমরা বলি প্রডিউসড ফিচার্স বাই রিভার, মানে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই ভূমিরূপগুলোকেও আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ফিচার্স ডিউ টু ইরোশনাল অ্যাক্টিভিটিস, যেগুলোকে আমরা বলি ইরোশনাল ফিচার্স বা ক্ষয় কার্যের ফলে সৃষ্ট চিহ্ন বা ফিচার। আরেকটি হচ্ছে যে ক্ষয়িত পদার্থগুলো নিয়ে এসে সে যখন সেটেল ডাউন করে, ফেলে দেয়, তার ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলোকে আমরা বলছি ডিপোজিশনাল ফিচার্স বা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবং কোনটা কোন স্টেজে ঘটে তোমরা একটু কল্পনা করো। ইরোশন কখন ঘটে? যখন স্লোপ থাকবে খাড়া, গ্র্যাভিটি থাকবে বেশি। তার মানে নদীর 3টা স্টেজ আমরা লক্ষ্য করছি এখানে। একটা হচ্ছে ইয়থ স্টেজ, একটা নদীর প্রথম অবস্থা যখন সে সৃষ্টির শুরুতে যখন যে অবস্থায় থাকে, অনেক খরস্রোতা, যা পায়ের সামনে চুরমার করে ভেঙে ভাসিয়ে নিয়ে চলে আসে। এই স্টেজটাকে আমরা বলছি ইয়থ স্টেজ, নদীর যৌবন অবস্থা। যৌবন অবস্থা পেরিয়ে যখন নদীর সমতলের খুব কাছাকাছি আসে, স্রোতটা থেকে যায় অনেক, কিন্তু গ্র্যাভিটি কমে যায়, নদী প্রমত্ত থাকে, সে তখনও ক্ষয়কার্য করতে থাকে। তখন নিম্ন ক্ষয়ের চেয়ে পার্শ্ব ক্ষয়টা একটু বেশি পায়, মানে পাশে ভাঙে, ফলে নদী উইড বেড়ে যায়, অনেক বড় হয় নদীটা। তখন যে নদীটা খুব চিকন এবং খুব কম প্রশস্ত ছিল, সেই নদীটি তখন সমতলে এসে অনেক মানে পাশে বেড়ে যায়। ওই অবস্থাকে আমরা বলি নদীর ম্যাচিউর স্টেজ। তখন ইয়থ স্টেজে যে কাজটা ঘটে সেটা হচ্ছে গ্র্যাভিটি বেশি থাকে, ঢাল খুব হাই থাকে, ফলে শুধু ক্ষয়কার্যই ঘটে। আর যখন ম্যাচিউর স্টেজে আসে তখন পার্শ্ব ক্ষয় হয় এবং বড় বড় বোল্ডার্স, বড় বড় গ্র্যাভেলস, স্টোনস, যেগুলো সে বয়ে নিতে পারে না, বয়ে নিয়ে যেতে পারে না, সেগুলোকে সে কি করে, সেটেল ডাউন করে নিচের দিকে। এটা ম্যাচিউর স্টেজে ঘটে। ইউ আকৃতির শেপ তৈরি করে। ভি আকৃতির ছিল ইয়থ স্টেজে, আর ম্যাচিউর স্টেজে এসে সেটা কি হয়ে গেল, ইউ আকৃতির শেপ হয়ে গেল। এরপর নদীটা যখন আরো ফার্দার অগ্রসর হয় সামনের দিকে, যেখানে তার পৌঁছে যাওয়ার কথা বড় কোনো নদী কিংবা কোনো সাগরে, তখন
সেই সঙ্গমস্থল যে তাদের যে দুটা একটি নদী এবং সাগরের যে যে জায়গাটা তারা গিয়ে মিট করবে সেই জায়গাটাকে আমরা তার একটু আগে থেকে এই স্টেজটাকে আমরা ওল্ড স্টেজ বলি। নদী পরিণত হয়ে এখন সর্বশেষ অবস্থায় চলে গিয়েছে। এখানে ভেলোসিটি কম, নদীর স্রোত কমে যায়, অনেক পাশে বেড়ে যায়, নদীটা সাগরের মতো দেখতে মনে হয়। তখন আসলে ওয়ার্ডসের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনও খুব কম ঘটে, ইরোশন তো আর ঘটেই না, ডিপোজিশন মানে সঞ্চয়টা কেবল ঘটে। শেষে গিয়ে যেটা ঘটে যে ক্ষুদ্র ক্ষুদ্র সাসপেন্ডেড লোডস, বালু, কাদা এইসব নিয়ে সে মোহনায় মিলিত হয়। আর এভাবেই এক নদী উৎপত্তি থেকে তার পতিত মুখ পর্যন্ত কার্য এবং অ্যাক্টিভিটিস সম্পন্ন হয়। স্টুডেন্টস, তোমরা দেখলে যে একটি নদী উৎপত্তির জন্য দরকার পড়ে তিনটে প্রি কন্ডিশনের। একটি হচ্ছে রেইনফল লাগবে, দুই রেইনফল হতে হবে মাউন্টেন জোনে মানে পার্বত্য ভূমিতে, থাকতে হবে স্লোপ বা গ্রেডিয়েন্ট, আর এর ফলে যখন পানির ধারা, ঝর্ণা, স্প্রিং বা রিলস নিচের দিকে নেমে আসবে তখন দুই বা ততোধিক রিলস একত্র হয়ে গাড়ি তৈরি হবে, গাড়িগুলো মিলে মিলে হয়ে যাবে স্ট্রিম, সেই স্ট্রিমগুলি আসলে আলটিমেটলি রিভার। এখানে হতে পারে ফার্স্ট অর্ডার, হতে পারে সেকেন্ড অর্ডার, হতে পারে থার্ড অর্ডার। তোমরা যারা জিওগ্রাফি কোর্সে প্রিলিমিনারি কোর্সে আছো এবং যারা অনার্স থার্ড ইয়ার আছে তোমাদের জন্য আসলে যদি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে হয় তাহলে পার্বত্য ভূমি থেকে শুরু করে একটি নদীর পতিত মুখ পর্যন্ত সময়ের তার যে অ্যাক্টিভিটি এবং তার যে চিহ্নগুলো সেগুলোকে এখানে নোট করতে হবে। তোমরা জানলে যে পার্বত্য ভূমি থেকে রিলস হয়ে গাড়ি, গাড়ি থেকে স্ট্রিমস, এবং পার্বত্য ভূমি অবস্থায় থাকা অবস্থায় যখন ঢালটা বেশি থাকে তখন আমরা বলছি ইয়ল স্টেজ। ঢাল একটু কমে গিয়ে যখন নদীটি ক্ষয় কার্যও করে আবার সঞ্চয় কার্যও করে, দুটি কাজই করতে থাকে পাশাপাশি, তখন তাকে আমরা বলছি ম্যাজিও স্টেজ। আবার যখন শুধু সঞ্চয় কার্য, ক্ষয় কার্য আর নেই বলেই চলে, তখন তাকে বলছি আমরা ওল্ড স্টেজ। যখন সে কি করে, যখন সে এস্টুয়ারি বা মোহনার কাছে গিয়ে বসে তখন ওল্ড স্টেজ ধরা পড়ে। আর আমরা জানলাম রিভার ওয়ার্ডস হচ্ছে বেসিক্যালি তিনটে, একটা হচ্ছে ইরোশন মানে ক্ষয়, একটা হচ্ছে সেই ক্ষয়িত পদার্থের পরিবহন বা ট্রান্সপোর্টেশন, অন্যটি হচ্ছে ডিপোজিশন মানে ক্ষয়িত পদার্থগুলোর অধক্ষেপণ বা সঞ্চয়। আর এই ইরোশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশনের ফলে সে কি করে, তার উৎস থেকে মোহনা পর্যন্ত কিছু পদচিহ্নের পদাবলী সে রেখে যায়। সেগুলো কি কি? সেগুলো হতে পারে দু রকমের, একটি হচ্ছে ইরোশনাল টাইপের ফিচার্স, অন্যটি হচ্ছে ডিপোজিশনাল টাইপের ফিচার্স। এই ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল ফিচার্স গুলো কি কি হতে পারে, কোন পর্যায়ে ইরোশনাল, কোন পর্যায়ে ডিপোজিশনাল তোমরা আজকে জানবে, কিন্তু ইরোশনাল ফিচার্স গুলো আলটিমেটলি কোনগুলো, ডিপোজিশনাল ফিচার্স গুলো আলটিমেটলি কোনগুলো, সেই বিষয়ে পাঠ আমরা আগামী ক্লাসে শেষ করব। আর তার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো। আর বেসিক্যালি যেটা বলা উচিত, আমরা অনলাইন ক্লাসেই এখন পাঠ দিয়ে দিচ্ছি, এটি শেষ নয়। ব্যাপারটা হচ্ছে তোমাদের বাসায় বসেও পড়াশোনা করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এখন যে যুদ্ধটি চলছে, করোনা যুদ্ধ, এই যুদ্ধের প্রত্যেকে আমরা সমান সৈনিক। অস্ত্র হচ্ছে একটি মাত্র, সতর্কতা। সবাই সতর্ক থাকবে এবং শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখবে, ভালো থাকবে।